অ্যাডোবি ফটোশপের আমরা আজকে সকল টুলসের ব্যবহারের ১৯ নাম্বার পর্বে আছি এবং সকল টুলসের আজকের এই পর্বে আমরা এখান থেকে সব বিষয়গুলি শেষ করে ফেলব আজকের এই পর্বে। পরবর্তী যে পর্বগুলি আসবে সেগুলি আমরা লেয়ার প্যানেল সম্পর্কে শিখব এবং উপরের এই অপশনগুলি সম্পর্কে শিখব। তো যারা এই পর্বগুলি দেখেন নাই তাদের খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এই টুলসগুলি, এজন্য আপনারা ১ থেকে ১৯ পর্যন্ত সবগুলি পর্ব দেখে নেবেন। তাইলে আপনি ফটোশপের উপরের অপশনগুলি সম্পর্কে বুঝতে পারবেন এবং জানতে পারবেন এবং আপনি কাজ করতে পারবেন। তো আজকের পর্বটি চলুন শুরু করে দিচ্ছি। প্রথমে হচ্ছে আমাদের এদিক থেকে পাথ সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল। তো পাথ সিলেকশন টুলটা কি এবং ডিরেক্ট সিলেকশন টুলটা কি, আমরা প্রথমে এই টুলসের কাজটা শিখি, তারপরে বাকি টুলসগুলির আমরা কাজটা শিখব। প্রথমে এখানে রয়েছে আমাদের পাথ সিলেকশন টুল। তো পাথের বিষয়ে কিন্তু আমি পরবর্তীতে একটা ভিডিওতে বলেছিলাম যে আলাদা করে একটা ভিডিও তৈরি করব। সেই ভিডিওটা যখন দিব তখন আপনি বিষয়টা বুঝতে পারবেন। তবে এখানে পাথের যে বিষয়টা আছে সেটা একটু বলে নিচ্ছি। যেমন আমরা যদি এখান থেকে পেন টুলটাকে সিলেক্ট করি, এখানে এই যে পাথ অপশনটা দেওয়া রয়েছে, মূলত এই পাথ অপশনটা সিলেক্ট করে যখন আমরা এখানে কোনো ধরনের কাজ করব সেইটাকে সিলেক্ট করার জন্যই কিন্তু আমাদের এদিক থেকে এই পাথ সিলেকশন টুলটা দেওয়া রয়েছে। যেমন আমরা এই টুলসের মাধ্যমে এই পাথের অংশটাকে আমরা আমাদের মতো করে সিলেক্ট করে নিতে পারবো। এইটা হচ্ছে পাথ সিলেকশন টুলের কাজ। তো এরপর হচ্ছে আমরা এখান থেকে পাথ সিলেকশনের মোটামুটি এতটুকুই কাজ। এখন আমরা এই অংশটাকে ডিলিট করে দিলাম। এবার আমরা শিখব দিক থেকে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। ডিরেক্ট সিলেকশন টুলের কিন্তু অনেক কাজ রয়েছে, আমরা আজকের এই ভিডিও থেকে বিষয়টা জানতে পারবো। যেমন এখান থেকে ধরেন আমি পলিগন টুলে গেলাম এবং আমি এখান থেকে ফিল কালারটাকে অন করে রাখছি এবং স্টক কালারটাকে আমি নান করে দিলাম। এবার আমি এখান থেকে যদি একটা শেপ নিই এখান থেকে, এখন ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা কি করতে পারবো সেটা একটু বুঝে নিই। ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আপনি চাইলে এখানকার যে কোনো শেপের আকৃতি পরিবর্তন করতে পারবেন এবং এখানে আপনি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে কিন্তু আপনি এই ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে আকৃতি পরিবর্তন করতে পারবেন। তো এখানে যেমন পেন টুলের মধ্যে দেখেন এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে। আমি যদি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিই এবং এখানে একটা নিলাম, তারপর এখানে একটা নিলাম। এখন এখান থেকে যদি আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই শেপটাকে পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে আমাদের ডিরেক্ট সিলেকশন টুলের ব্যবহারটা করতে হয় এবং এখানে আমরা যেইভাবে করতে চাইবো, যেইভাবে শেপের পরিবর্তন করতে চাইবো সেভাবেই কিন্তু আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে করতে পারবো। এবং বিশেষ করে আমরা যখন ফটোশপের মাধ্যমে কোনো লোগো ডিজাইন তৈরি করতে যাব তখন আসলে আমাদের এই টুলসগুলি ব্যবহার করতে হবে এবং তখন আমাদের ডিরেক্ট সিলেকশন টুলটা কিন্তু ব্যবহার করতে হবে। এছাড়া তেমন একটা আমাদের অন্যান্য ছবির ক্ষেত্রে বা অন্য কোনো কাজের ক্ষেত্রে কিন্তু এই ডিরেক্ট সিলেকশন টুলের তেমন একটা প্রয়োজন নাই। তো এই দুইটা টুল সম্পর্কে আমরা এখন মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম। এবার এখান থেকে হচ্ছে আমাদের হ্যান্ড টুল। তো এই হ্যান্ড টুলটা কিন্তু আমাদের খুবই কার্যকরী। যেমন দেখেন, ধরেন আমি এই পেজটাকে একটু জুম করলাম, জুম করার পর এখন দেখেন আমার এখানে কিন্তু একটা হ্যান্ড টুল রয়েছে। আমি কিন্তু এই হ্যান্ড টুলের মাধ্যমে আমি চাইলে আমার এই পেজটাকে আমি নির্দিষ্ট একটা অংশে সরিয়ে নিতে পারবো, উপরে নিতে পারবো, ডানে নিতে পারবো, বামে নিতে পারবো, যেদিকে ইচ্ছা সেদিকে নিতে পারবো। তো মূলত এই হ্যান্ড টুলের কাজটা আমরা করে থাকি। আমাদের পেজকে যদি ডানে সরানো লাগে বা বামে সরানো লাগে সেক্ষেত্রে আমরা এই হ্যান্ড টুলের ব্যবহারটা করে থাকি। এরপর হচ্ছে এখানে রোটেট ভিউ টুল। রোটেট ভিউ টুল দেখেন আমরা কিন্তু এই শেপটাকে আমরা এটার মাধ্যমে রোটেট করতে পারবো। তো আমাদের কোনো শেপকে যদি আমাদের রোটেট করার প্রয়োজন পড়ে আমাদের কোনো কাজের সুবিধাতে, সেক্ষেত্রে আমরা এই শেপটাকে আমাদের নির্দিষ্ট এরিয়া অনুযায়ী আমরা এটাকে রোটেট করে নিতে পারবো। আর এখানে আরেকটা কথা বলে রাখি, এই যে হ্যান্ড টুলটা রয়েছে এই হ্যান্ড টুলের শর্টকাট হচ্ছে আপনার কিবোর্ডের যে বড় একটা স্পেস বার রয়েছে এইটার মাধ্যমে আপনি এই স্পেস বারটাকে কন্ট্রোল করতে পারবেন। যেমন আমি যদি এখন এটাকে জুম করি এবং স্পেস বার চাপি, দেখেন আমার এখানে কিন্তু একটা হ্যান্ড টুল চলে আসতেছে। তো আপনার দেখা গেছে যে আপনি কাজ করতেছেন, আপনার ডান হাতে মাউস থাকলো এবং আপনার বাম হাতে আপনি যদি স্পেস বারটা চেপে ধরে রাখেন তখন আপনার জন্য কাজ করতে সহজ হয়ে যাবে। তো এখানকার দুইটা টুলসের কাজ কিন্তু এখন আমরা শিখে নিলাম। এরপর এখানে যে দুইটা বিষয় রয়েছে, একটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার এবং একটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। তো এইখানে হচ্ছে আমরা যদি কোনো একটা অবজেক্টকের আমরা এখানে যদি আমরা কোনো একটা কালার সেট করতে চাই ব্যাকগ্রাউন্ডে, সেক্ষেত্রে আমাদের এখানে যদি যে কালারটা থাকবে সেই কালারটা কিন্তু পরিবর্তন হবে।
তার আগে আমি এখান থেকে রোটেটের মাধ্যমে আমি পেজটাকে একটু ঘুরিয়ে আমি সোজা করে নিচ্ছি। ওকে, তো এবার আমি একটু জুম করে নিচ্ছি। জুম করার পর এখন এখানে আমি এটাকে একটু ডিলিট করে দিচ্ছি। তো এখন এই যে পেজটা রয়েছে, এই পেজের মধ্যে যদি আমরা এখানে ব্ল্যাক কালার অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলে যাব এবং সম্পূর্ণ পেপারটাকে সিলেক্ট করব। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাকস্পেস প্রেস করলে আমাদের এখানে কিন্তু কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো আপনি যে কোনো জায়গায় হোক না কেন, আপনি যদি এইরকমভাবে ব্যাকগ্রাউন্ডে আপনি কোনো কালার দিতে চান, সেক্ষেত্রে আপনার এই ব্যাকগ্রাউন্ড কালারে যা থাকবে সেটা এখানে অ্যাপ্লাই হবে। যেমন আমি এখান থেকে ধরেন এই রেড কালারটাকে সিলেক্ট করে দিলাম এবং কন্ট্রোল ব্যাকস্পেস প্রেস করলাম। আমার টোটাল কথা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারে যা থাকবে সেটা কিন্তু আমাদের এখানে পরিবর্তন হবে। এরপর হচ্ছে এখানে আমাদের রয়েছে ফরগ্রাউন্ড কালার। এই ফরগ্রাউন্ড কালারের মাধ্যমে দেখা গেছে যে আমরা এখানে নির্দিষ্ট একটা কালার ব্যবহার করে আমরা পেন টুলের মাধ্যমে ব্যবহার করে থাকি। যেমন আমরা এখান থেকে যদি এখন ব্রাশ করি, তাহলে উপরের যে কালারটা রয়েছে সেটা দিয়ে আমরা এখানে যেইভাবে ইচ্ছা সেভাবে কাজ করতে পারবো। তো এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারের সিস্টেম। এরপরে এখানে এটার সাথে তো সবাই আমরা পরিচিত, এটা দিয়ে জুম করে এবং জুম ইন জুম আউট করে। তো আমরা যখন এখানে ক্লিক করব তখন এখানে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে প্লাস, এটা দিয়ে জুম হবে, এটা হচ্ছে মাইনাস, এটা দিয়ে জুম আউট হবে। এরপরে এখানে দেখেন আরও বেশ কিছু অপশন রয়েছে, যেমন রিসাইজ উইন্ডো ফিট। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের এই যে এটার যে সাইজটা রয়েছে সেটা একটু ছোট বড় হবে। এরপর হচ্ছে জুম অল উইন্ডো। জুম অল উইন্ডোতে ক্লিক করলে আপনি সব কিছু কিন্তু জুম করে নিতে পারবেন। এরপরে এখানে দেখেন ফিট স্ক্রিন। আমি যদি ফিট স্ক্রিনে ক্লিক করি, দেখেন এটা কিন্তু বড় হয়ে গেল। আমি যদি ফুল স্ক্রিনে ক্লিক করি, এটা আরও বেশি বড় হয়ে গেল। এরপর হচ্ছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা 100% জুম হবে। এই হচ্ছে এখানকার বিষয়। তো আশা করছি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি আজকের এই ভিডিও থেকে। আর এখানে একটা অপশন রয়েছে যেটা দিয়ে আমরা ফুল স্ক্রিন করতে পারবো। দেখেন এখানে লেখা আছে চেঞ্জ স্ক্রিন মোড। আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন এটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে। আবার যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এখানে বলতেছে আমাদের এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। তো আপনি যদি ফুল স্ক্রিনের উপর ক্লিক করেন, আপনার যে কাজ করা ডকুমেন্ট আছে সেটা ছাড়া অন্য কোনো কিছু কিন্তু দেখা যাবে না। এবং এইরকম যদি অবস্থা চলে আসে তাহলে আপনি কিবোর্ড থেকে ESC বাটনটা প্রেস করলে আবার আগের পজিশনে চলে আসতে পারবেন। তো এই ছিল আমাদের ফটোশপের সকল টুলসের আজকে 19 নাম্বার পর্ব। আজকে 19 নাম্বার পর্ব পর্যন্ত আমরা সব কয়টা টুলস কিন্তু শিখে নিলাম। পরবর্তী যেই পর্বগুলি আসবে সেগুলির মাধ্যমে আমরা এখানে যে অপশনগুলি রয়েছে সেই অপশনগুলি সম্পর্কে শিখব এবং লেয়ার প্যানেলটা খুবই গুরুত্বপূর্ণ, লেয়ার প্যানেল সম্পর্কে শিখব এবং এদিকে আমাদের যে কয়টা অপশন রয়েছে প্রত্যেকটা অপশন সম্পর্কে আমরা একদম A to Z ভালোভাবে শিখব। তো এই কাজগুলি যদি আপনারা এই সকল টুলসের ব্যবহারের কাজগুলি যদি আগে শিখে নেন, তাইলে পরবর্তীতে আপনি এই অপশনের কাজগুলি সহজে কিন্তু বুঝে যাবেন। পরবর্তী আগামীকালকে থেকে আমরা অবশ্যই উপর থেকে এই অপশনগুলির কাজ শিখব। তো সেই পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনারা অবশ্যই এখান থেকে ভালো মানের ফটোশপ শিখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।